আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা পরমাণুর গঠনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শিখেছিলাম, সমারফিল্ড তত্ত্ব। সমারফিল্ড তত্ত্ব থেকে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে জেনেছিলাম। তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যা বলতে বলা হয়েছিল যে কিছু সংখ্যা, যে সংখ্যাগুলো পরমাণুর ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক অঞ্চলে কিভাবে অবস্থান করছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সেই সংখ্যা আমরা 4 রকমের বলেছিলাম। একটা ছিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা n দিয়ে চিহ্নিত করেছিলাম। একটা ছিল গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l দিয়ে চিহ্নিত করেছিলাম। একটা ছিল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m দ্বারা, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে s দ্বারা প্রকাশ করেছি। তাই n এর তাৎপর্য তোমরা জেনেছো। প্রথম কক্ষপথ মানে n 2, এই 1, দ্বিতীয় কক্ষপথ মানে n 2, তৃতীয় কক্ষপথ মানে n 3 ইত্যাদি। l এর তোমরা জেনেছো, l এর যে মান সেটা n এর উপর নির্ভর করে, সেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। যখন তোমরা দেখেছো n এর মান 1, তখন n এর একটাই মান পেয়েছো, l এর একটাই মান পেয়েছিলে, সেটা ছিল 0, যেটাকে আমরা বলছিলাম s উপকক্ষপথ। আবার l এর ভ্যালু 1 হলে তখন সেটাকে বলা হয়েছিল p উপকক্ষপথ। l এর ভ্যালু 2 হলে সেটা d, 3 হলে f, এরকম ভাবে উপকক্ষপথ পেয়েছিলাম। তাহলে l এর ভ্যালু 0 হলে s উপকক্ষপথ, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, এরকম ভাবে আমরা উপকক্ষপথ পেয়েছি। আর তোমরা দেখেছো এই m এর ভ্যালু, এটা আবার l এর উপর নির্ভর করে, -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত। এবং এই m এর মান দ্বারা আমরা একটা উপকক্ষপথের মধ্যে কতগুলো কক্ষক আছে, অর্থাৎ কতগুলো ইলেকট্রন থাকার স্থান আছে, সেই সংখ্যাটা জানতে পেরেছিলাম। যেমন l এর ভ্যালু 0 হলে তখন m এর ভ্যালু 0 হবে। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু পেয়েছিলাম -1, 0, +1 দিয়ে আমরা এখানে তিনটে মান পেয়েছিলাম বলে 3টে অরবিটাল, এখানে একটা মান পেয়েছি বলে একটা অরবিটাল। আবার -2, -1, 0, +1, +2, 5টা মান পেয়েছি, তার জন্য এখানে 5খানা অরবিটাল আসছে। আর তোমরা দেখেছিলে যে টোটাল অরবিটালের সংখ্যা, একটা উপকক্ষপথে মোট অরবিটাল বা কক্ষক কতগুলো আছে সেটা জানার জন্য আমরা এরকম একটা রাশিমালা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে 12 + 1। আর s এর ক্ষেত্রে তোমরা দেখেছিলে দুটো মান পেয়েছি, একটা হচ্ছে প্লাস আপ, একটা হচ্ছে মাইনাস আপ। এটা নির্ণয় করা হচ্ছে কিভাবে, যে ইলেকট্রনগুলো নিজের অক্ষের উপরে কিভাবে ঘুরছে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার সময় নিজের অক্ষের উপরও পাক খায়, সেটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে বা ঘড়ির কাঁটার বিপরীতে হতে পারে। তার জন্য আমরা দুখানা স্পিন ভ্যালু, s এর ভ্যালু প্লাস আপ এবং মাইনাস আপ দ্বারা প্রকাশ করছি। তো যাই হোক, এগুলো আমাদের পুরনো, একটু রিভাইজ করে নিলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা গণনা। একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন গণনা। এটা কিন্তু তোমাদের কাছে জানা একটা বিষয়, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমরা জেনেছো যে একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন জানার জন্য আমরা এরকম একটা ফর্মুলা পড়েছিলাম 2n²। যখন প্রথম কক্ষপথ ছিল তাহলে n এর ভ্যালু 1, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন আমরা করেছিলাম 2 × 1² সমান হচ্ছে 2 × 1 = 2। দ্বিতীয় কক্ষপথ হলে n = 2, সর্বোচ্চ ইলেকট্রন 2 × 2², 2 × 4 সমান ছিল 8। এরকম আমরা শিখেছি। কিন্তু দেখো
এই ফর্মুলাটা এলো কিভাবে, এই ফর্মুলাটার সঙ্গে এই চারটে কোয়ান্টাম সংখ্যা কিভাবে সম্পর্কিত, সেই জায়গাটা আমরা এখনো শিখিনি, সেই জায়গাটা এখন আমরা আস্তে আস্তে আলোচনা করব। তা দেখো, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথ মানে হচ্ছে n = 1। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু কি হবে? একটাই মান হবে 0, কারণ তোমরা জানো 0 থেকে n - 1, তার মানে n ভ্যালু 1, তাহলে 1 - 1, তাহলে 0 থেকে 1 - 1 মানে একটাই মান পেলাম 0। তাহলে l এর ভ্যালু যদি 0 হয় তাহলে m এরও মান কি হবে? 0, কারণ তোমরা একটু আগে দেখলে m এর ভ্যালু কি হয়? -l থেকে +l পর্যন্ত। তাহলে -l থেকে যেহেতু +l পর্যন্ত, তাহলে m এর ভ্যালু যেহেতু 0, তার মানে আমরা এখানে একখানা কক্ষক তৈরি করতে পারছি। যেহেতু একটাই মান, তার জন্য আমি লিখছি একটাই কক্ষক। এবার দেখো, তোমরা পেয়েছো s এর ভ্যালু ±½ অর্থাৎ একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আরেকটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে প্রত্যেকটা কক্ষকে সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, আমার m এর ভ্যালু 0 মানে আমি একটাই কক্ষক পেয়েছি, আর s এর ভ্যালু ±½ অর্থাৎ একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরবে, একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ প্রত্যেকটা কক্ষকে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা একটা কথা মাথায় রাখবে যে প্রতিটি কক্ষকে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। প্রতিটা কক্ষকে সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি সংখ্যক ইলেকট্রন প্রতিটা কক্ষকে থাকবে না। তাহলে প্রথম কক্ষপথের মোট কক্ষক একটা, আর সেই কক্ষকে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ আমরা বলবো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। এবং দেখো, আরেকটা জিনিস আমরা পেলাম যে l = 0 মানে যে উপকক্ষপথটা হচ্ছে, সেই উপকক্ষপথটাকে আমরা কি বলবো? s উপকক্ষপথ। আর s উপকক্ষপথে কক্ষক একটা, তার মানে s উপকক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, যারই s হোক, s উপকক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা বলবো s উপকক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। বুঝতে পারলে? তাহলে l = 0 মানে s উপকক্ষপথ, আর s উপকক্ষপথে সর্বোচ্চ আমার 2টো ইলেকট্রন থাকতে হবে। তাহলে যেহেতু প্রথম কক্ষপথে শুধুমাত্র 1s হয়, তার জন্য 1s এ ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, তার জন্য প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকবে। এবার দেখো, আমরা চলে আসি দ্বিতীয় কক্ষপথে। খুব ভালো করে শিখবে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, কারণ পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন ইত্যাদি, সব চ্যাপ্টার কিন্তু এই কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে আছে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে দ্বিতীয় কক্ষপথ মানে হচ্ছে n = 2। তাহলে n = 2 হলে l এর ভ্যালু আমরা পাবো কি? 0 আর 1, কারণ 0 থেকে n - 1,
তাহলে 0 থেকে 2 -1 তাহলে 0 এবং 1। তাহলে দেখো l এর আমরা এখানে দুটো মান পেলাম, তাহলে যখন l এর ভ্যালু 0 অর্থাৎ s উপকক্ষপথের কথা বলছি তখন m এর একটাই মান পাবো। l এর 0 এর জন্য m এর একটা মান 0, কারণ -l টু +l। তাহলে একটা মান মানে একটা কক্ষক, আর এই একটা কক্ষকের জন্য ইলেকট্রনের স্পিন ভ্যালু ±1/2, অর্থাৎ একটা ইলেকট্রন ক্লকওয়াইজ একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে s এ 2 এর যে s তাতে দুটো ইলেকট্রন থাকবে। আবার দেখো l এর তো আরেকটা মান আছে, এখানে 0 আছে এবং 1 ও আছে। তাহলে l এর ভ্যালু 1 মানে কি, সেটা হচ্ছে p কক্ষপথ। তাহলে এখানে m এর ভ্যালু কি হবে, -1, 0 আর +1। তাহলে এখানে l এর ভ্যালু যখন 1, তাহলে m এর ভ্যালু হচ্ছে -1, 0, +1, তিনটে মান পাচ্ছ। তাহলে তিনটে মান পাচ্ছ মানে এখানে আমরা তিনটে কক্ষক করব, আর প্রতিটা কক্ষকের জন্যই s এর ভ্যালু ±12। প্রতিটা কক্ষকের জন্যই s এর ভ্যালু ±12। তাহলে এই কক্ষকে দুটো, এই কক্ষকে দুটো, এই কক্ষকে দুটো। তাহলে আমরা দেখছি s কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুটো, কিন্তু p কক্ষপথে যেহেতু তিনটে কক্ষক আছে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 3 দুগুণে 6টা। তাহলে আমরা এখানে আরেকটা লাইন লিখে রাখছি, p কক্ষপথে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দ্বিতীয় কক্ষপথের দুটো কক্ষপথ s আর p, তাহলে s এ থাকছে দুটো আর p এ থাকছে 6টা। তাহলে মোটের উপরে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন কটা হলো, 2 + 6 অর্থাৎ 8টা। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 + 6 সমান 8টি। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টি থাকতে পারে। নেক্সট দেখো আমরা চলে আসব তৃতীয় কক্ষপথে। তৃতীয় কক্ষপথে, তাহলে তৃতীয় কক্ষপথ মানে n হচ্ছে 3। তাহলে n 3 হলে এখানে l এর আমরা মান পাবো কি, 0, 1 এবং 2, কারণ l এর ভ্যালু 0 টু n-1। তাহলে 0 থেকে 3 - 1, তাহলে 0, 1 এবং 2। তাই l এর ভ্যালু যখন 0, অর্থাৎ s কক্ষপথের কথা বলছি, তাহলে m এর ভ্যালু 0, একটা কক্ষক। l এর ভ্যালু যখন 1, p কক্ষপথ, তাহলে m এর ভ্যালু -1, 0, +1, তিনটে মান, তিনটে কক্ষক। l এর ভ্যালু 2 মানে d কক্ষপথ, তাহলে m এর ভ্যালু -2, -1, 0, +1, +2। তাহলে 5টা মান, 5টা কক্ষক। তাহলে এবার দেখো প্রত্যেকটা কক্ষকে আমরা কি জানি, দুটো করে ইলেকট্রন বসতে পারবে সর্বোচ্চ। তাহলে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে দেখো s এ সর্বোচ্চ দুটো আছে, p এ সর্বোচ্চ 6টা আছে, আর d কক্ষপথ দেখো সর্বোচ্চ 10টা আছে। তাহলে আমরা লিখবো এখানে d কক্ষপথে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে মোটের উপরে তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন হলো, 2, 6,
10। তাহলে তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা 2 + 6 + 10 সমান হচ্ছে 18টি। তাহলে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন অবস্থান করতে পারে। নেক্সট দেখো চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে চতুর্থ কক্ষপথ মানে হচ্ছে n = 4। তাহলে n = যদি 4 হয় তাহলে এখানে l এর আমরা কি কি মান পাবো? 0 1 2 এবং 3। 0 1 2 3, কারণ আবার বলি 0 to n - 1, তাহলে 0 to 4 - 1। তাহলে এখানে আমি l এর 4টে মান পেয়েছি। তাহলে 4টের জন্য আলাদা আলাদা করে আমি m এর ভ্যালু ক্যালকুলেট করব। বুঝতে পারলে? তাহলে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এটা l এর ভ্যালু 0, m এর একটা মান, l এর ভ্যালু 1, m এর 3টে মান, l এর ভ্যালু 2, m এর 5টা মান, l এর ভ্যালু 3, m এর 7খানা মান। প্রত্যেক ঘরে আমি সব থেকে বেশি 2টো করে ইলেকট্রন বসিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? তাহলে সব থেকে বেশি আমি কটা ইলেকট্রন পাচ্ছি? 2 6 8 10 18 আর 14 32। তাহলে চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 + 6 + 10 + 14, তার মানে হচ্ছে 30। আর দেখো এককভাবে f উপকক্ষপথে কত ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? 7টা কক্ষক, প্রত্যেকটাই 2টো করে আছে। তার মানে f উপকক্ষপথে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা একটা খুব ভাইটাল বিষয় শিখলাম যে কোন কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে, সেটা যেটা আমরা 2n² দিয়ে শিখেছিলাম সেটা দেখো এবার কিন্তু মিলে যাচ্ছে। আরো বলার বিষয় আছে এখানে, এই কথাটা আমি মুছে দিলাম। এখান থেকে একটা বিষয় আমরা লক্ষ্য করি। গতদিন তোমাদের একটা বিষয় বলেছিলাম যে একটা উপকক্ষপথে কতগুলো কক্ষক আছে তার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে 12 + 1। একটি উপকক্ষপথে সর্বোচ্চ কক্ষক সংখ্যা তার
প্লাস 1। দেখো n এর ভ্যালু 0, তুমি n এর ভ্যালু 0 বসাও, 2 ইনটু 0 প্লাস 1 মানে একটা কক্ষক। n এর ভ্যালু 1, 2 ইনটু 1 প্লাস 1 তাহলে তিনটে কক্ষক। n এর ভ্যালু 2, 2 দুগুণে 4 একে 5টা। n এর ভ্যালু 3, তাহলে 3 দুগুণে 6 একে 7টা আমি পাচ্ছি। এবার দেখো এই কক্ষকে আমি দুটো করে ইলেকট্রন বসাতে পারছি, তাহলে এই যে সাবসেল এস সাবসেল, পি সাবসেল, ডি সাবসেল, এফ সাবসেল উপকক্ষপথ, এই উপকক্ষপথগুলোতে সর্বোচ্চ কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে তারও একটা জেনারেল ফর্মুলা তৈরি করতে পারি। একটি উপকক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তাহলে 12 প্লাস 1 হচ্ছে কক্ষক সংখ্যা, আর প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন সর্বোচ্চ বসতে পারে, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি 4l প্লাস 2, 4l প্লাস 2। তাহলে এক একটা উপকক্ষপথে সর্বোচ্চ 4l প্লাস 2 সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে, 4l প্লাস 2। দেখো বুঝতে পারছো কিনা? এখানে l এর ভ্যালু 0 বসাও, তাহলে 4 ইনটু 0 প্লাস 2, তার মানে এখানে দুটোই সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। p l এর ভ্যালু 1 বসাও, তাহলে 4 ইনটু 1 প্লাস 2, তাহলে 6 হতে পারে। এখানে যদি 2 বসাও তাহলে 4 দুগুণে 8 আর 2 10 হচ্ছে। আর যদি এখানে তুমি 3 বসাও, 4 3 12 আর 2 এই 4 3 12 আর 2 14 হয়ে যাচ্ছে। তাহলে একটা উপকক্ষপথে সর্বোচ্চ কক্ষক সংখ্যার জেনারেল ফর্মুলা হচ্ছে 12 প্লাস 1, আর একটা উপকক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ফর্মুলা হচ্ছে 4l প্লাস 2। এগুলো খুব ভাইটাল, শর্ট কোশ্চেনে আসে, জয়েন্টেও খুব পরীক্ষায় আসে। আর একটা জিনিস আমরা এবার লক্ষ্য করব, এটা তো তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ কক্ষপথ আমি করে রেখেছি। তাহলে এখানে যদি মোট কক্ষক গুণ, মোট কতগুলো কক্ষক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা। তাহলে চতুর্থ কক্ষপথে n এর ভ্যালু ছিল 4, তাহলে 4 এর যদি স্কয়ার করে দাও তাহলে দেখো কত চলে আসছে 16। তুমি যখন কি বলতো বুঝতে পারলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা কক্ষক কার? মোট কক্ষকটা কার? মোট কক্ষকটা হচ্ছে চতুর্থ কক্ষপথের। তাহলে 4 এর যদি স্কয়ার করি তাহলে 16 চলে আসছে। আবার দেখো তুমি যদি তৃতীয় কক্ষপথ নাও, তোমাদের আগে করিয়ে দিলাম, আমি আর লিখছি না। তাহলে তৃতীয় কক্ষপথ হলে এই পর্যন্ত ছিল, তাহলে এখানে যদি তুমি তৃতীয় কক্ষপথ ভাবো তাহলে এখানে মোট কক্ষক কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো 3 এর স্কয়ার করলে কি হচ্ছে 9। আবার যদি তুমি দ্বিতীয় কক্ষপথ নাও তাহলে এটা থাকবে না, দ্বিতীয় কক্ষপথ যদি নাও তাহলে এই দুটো থাকবে s আর p। তাহলে এখানে মোট কক্ষক কত? 1 2 3 4, তাহলে 2 এর স্কয়ার করলে 4। আবার যদি তুমি শুধু প্রথম কক্ষপথ নাও তাহলে শুধু প্রথম কক্ষপথে কক্ষক সংখ্যা ছিল মোটের উপরে 1টা, তাহলে 1 এর স্কয়ার করলে 1। তাহলে আমরা এখান থেকে আরেকটা জেনারেল ফর্মুলা বলতে পারি যে একটা কক্ষপথে সর্বোচ্চ কক্ষক সংখ্যা, একটি কক্ষপথে সর্বোচ্চ কক্ষক সংখ্যা, তার ফর্মুলা হচ্ছে n স্কয়ার। একটা কক্ষপথে সর্বোচ্চ কক্ষক সংখ্যা, তার ফর্মুলা হচ্ছে n স্কয়ার। আর দেখো প্রত্যেকটা কক্ষকে যেহেতু দুটো করে ইলেকট্রন থাকছে, তার জন্য আমরা লিখতে পারি একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তাহলে একটা 2 দিয়ে গুণ বসিয়ে দাও, তাহলে দেখো চলে আসলো কি 2n স্কয়ার। তাহলে দেখো এই 2n স্কয়ার ফর্মুলাটা এসেছে কিন্তু সমারফিল্ড তত্ত্ব থেকে, কিন্তু
ক্লাস 8 থেকে যখন পড়ানো হচ্ছে তখন কিন্তু এত ডিটেলস বলা হয়নি, তখন সরাসরি তোমাদের 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার জন্য আমরা কিন্তু ক্লাস 10-এ এইসব বিস্তারিত বিষয়ে যেতামও না, তোমরা জিজ্ঞাসা করলেও বলা হতো না, তখন বলা হতো পরে বলবো, 11-এ আছে। তার কারণ শুধু এই 2n স্কোয়ারের ফর্মুলাটা কোথা থেকে এসছে বোঝাতে গেলে তোমাদের দুটো ক্লাস করাতে হতো, সেটা মাধ্যমিকের সিলেবাসে ছিলও না আর করারও প্রয়োজন ছিল না। সেই জন্য আমরা এই জায়গাটা তখন জাম্প করে চলে এসেছিলাম, বুঝতে পারলে? তাহলে আমরা দেখলাম এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কটা কথা লেখা আছে, যে একটা উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা একটা উপকক্ষপথের সর্বোচ্চ কক্ষক সংখ্যা 12+1, একটা উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 4l+2, একটা কক্ষপথে, এগুলো উপকক্ষপথ, s,p,d এগুলো হচ্ছে উপকক্ষপথ, আর কক্ষপথ মানে n এর ভ্যালু 1 2 3 4 যেগুলো k l m n ইত্যাদি দিয়ে শিখেছো, সেখানে মোট কক্ষক সংখ্যা n স্কয়ার আর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। বুঝতে পারলে? এবার দেখো এই উপকক্ষপথগুলো অবস্থান করলেও তাহলে আমরা কি শিখলাম, যে প্রথম কক্ষপথ তার উপকক্ষপথ হচ্ছে 1s, দ্বিতীয় কক্ষপথ তার উপকক্ষপথ হচ্ছে 2s 2p, তৃতীয় কক্ষপথ তার উপকক্ষপথ কি হচ্ছে 3s 3p 3d, চতুর্থ কক্ষপথ 4s 4p 4d 4f, পঞ্চম কক্ষপথ 5s 5p 5d 5f 5g হবে, কিন্তু এগুলো ইমাজিনারি, প্রয়োজন পড়ে না। তাহলে প্রথম কক্ষপথেও s আছে, দ্বিতীয় কক্ষপথেও s আছে, তৃতীয় কক্ষপথেও s, সব কক্ষপথ। তো তোমাকে ধরো প্রশ্ন করা হলো যে 2s এ সর্বোচ্চ ইলেকট্রন কটা, তাহলে তুমি কি উত্তর করবে? 2s এ কি 1s এর থেকে বেশি থাকবে? তা থাকবে না, s মানে সর্বোচ্চ ইলেকট্রন দুটো হবে, সে 1s হোক 3s হোক 2s হোক 5s হোক 6s হোক। তাহলে এখানে উত্তর বলবে কি দুটি। এরকম ভাবে তোমাকে ধরো প্রশ্ন করা হলো যে 5p এ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কটি? 5p, তাহলে p মানেই হচ্ছে সর্বোচ্চ 6টা, সে 5 এর p হোক আর 2 এর p হোক। তাহলে এখানে উত্তর তুমি বলবে 6টি। তাহলে এরকম ভাবে যদি তোমাকে বলা হয় 4d তে সর্বোচ্চ ইলেকট্রন কটা, তাহলে d 3d তেও যা থাকবে 4d তেও তাই থাকবে, 5d তেও তাই থাকবে, সবারই তাই থাকবে। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন হবে 10টা। f দেখো 4 এর f হতে পারে, 5 এর f হবে, 6 এর f হবে, 7 এর f হবে, অনেকেরই f হবে। তাহলে আমি যদি বলি যে 5f ইলেকট্রন কটা, তাহলে উত্তর হবে 14টা। তাহলে s কার s দেখে লাভ নাই, সবার এসেই সর্বোচ্চ দুটো, p কার p দেখে লাভ নাই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত সেটা দেখে লাভ নাই, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 6টা। d প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখে লাভ নাই, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টা। f সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 14টা। এই জাতীয় কিন্তু কোশ্চেন, শর্ট কোশ্চেনে খুব জিজ্ঞাসা করে, ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে, ভাবে 2s মানে তাহলে 1s এর থেকে ডবল হয়ে যাচ্ছে, 3s মানে 1s এর 3 গুণ হয়ে যাবে, তা কিন্তু নয়, s মানে সবই এক জাতীয়। বুঝতে পারলাম? এবার দেখো আরেকটা বিষয়, যে এত তো উপকক্ষপথ, 1 এর 1s, 2 এর 2s 2p, 3 এর 3s 3p 3d, 4 এর 4s 4p 4d 4f, 5 এর 5s 5p 5d 5f ইত্যাদি। তো এখন আমরা এরকম ভাবতে পারি যে প্রথম কক্ষপথ আগে সব পূর্ণ হবে, তারপর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন পূর্ণ হবে, তারপর তৃতীয় কক্ষপথে। তা কিন্তু হয় না। দেখবে তোমাদের ক্লাস 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেখানোর জন্য
1 থেকে 20 পর্যন্ত করা হতো। দিয়ে কি করতাম, প্রথম কক্ষপথে 2টো, পরেরটায় 8টা, তারপরেরটাই 8টা। কিন্তু দেখো এই L = 3 তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ ক্যাপাসিটি কিন্তু 18টা। কিন্তু যখন আমি 20 ইলেকট্রন বিন্যাস করতাম তখন কিন্তু আর এটা ক্লাস 10 এ উত্তর করা হতো না যে এখানে কেন আর দুটো বসানো হলো না। তখন তোমাকে বলা হতো কি 8 এর পরে আবার এই কক্ষপথে 2টো দিয়ে 20 বুঝিয়ে দিতাম। তা তোমার তো মনে এরকম প্রশ্ন আসতে পারতো যে এখানে তো 18টা ক্যাপাসিটি, তা আমি 18টা দিলাম না কেন, 18টা না দিয়ে এটাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ না করে আমি এখানে চলে গেলাম কেন, আসতো অনেক ছাত্রী জিজ্ঞাসা করো। তখন বলা হতো কি যে 8 হলে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস, তার জন্য ওটা স্টেবিলিটি পেয়ে গেল, তার জন্য নতুন ইলেকট্রন আর ওই কক্ষপথে ঢুকছে না, পরের কক্ষপথে ঢুকছে। এটাও ঠিক, কিন্তু এর আসল কারণটা এবার আমরা এই উপকক্ষপথগুলোর যদি শক্তি স্তর বুঝি তাহলে বুঝতে পারবো। তাহলে কি বললাম বুঝতে পারলে, যে এইখানে 18টা না দিয়ে 8টা দিয়েই কেন পরের ইলেকট্রন আমি চতুর্থতে চলে যেতাম, তার কিন্তু সঠিক উত্তর ক্লাস 10 এর ক্লাসে মোটেই দেওয়া যেত না, মোটেই ছিল না। তখন যায় তাই করে ক্লাস 10 এর মতন একটা উত্তর দেওয়া হতো নিষ্ক্রিয় গ্যাসের সাহায্য নিয়ে। এবার দেখো এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। এইটা পড়ার জন্য, এই বিষয়টাকে শেখার জন্য আমরা একটা নীতি শিখব। সেই নীতিটাকে বলা হচ্ছে আউফ-বাউফ নীতি বা আউফ-বাউ রুল। তোমাদের 3টে নীতি এখানে পড়তে হবে। 1 হচ্ছে পাউলির অপবর্জন নীতি, 2 হচ্ছে হুন্ডের নীতি, আর 3 হচ্ছে আউফ-বাউফ নীতি। তোমাদের বই এরকম ভাবে আছে, প্রথমে পাউলি আছে, তারপরে হুন্ড আছে, তারপরে আউফ-বাউফ আছে। কিন্তু আমি আউফ-বাউফটা দিয়ে শুরু করলাম, তার কারণ আউফ-বাউফটা শিখলে পরের দুটো শেখা সুবিধা হবে। তা আউফ-বাউফ নীতিতে কি বলছে? আউফ-বাউফ নীতিতে বলছে এই কক্ষকগুলোর মধ্যে যে সমস্ত এই উপকক্ষপথের যে সমস্ত উপকক্ষপথে n+l এর মান কম, সেইখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর যদি n+l এর মান সমান হয়ে যায় তখন যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কথাটা বোঝা গেল না? আমি এবার একটু বুঝিয়ে বলি। তাহলে একটা ছক দেখো, n, l আর n+l, এরকম আমরা একটা ছক তৈরি করছি। অনেক বড় করে নিতে পারো। তাহলে প্রথমে আমি লিখলাম 1s। তাহলে 1s এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাহলে n এর ভ্যালু 1। s মানে n এর ভ্যালু 0, তাহলে n+l এর ভ্যালু হচ্ছে 1। 2s, তাহলে n এর ভ্যালু 2, s মানে n এর ভ্যালু 0, n+l এর সমষ্টি 2। 2s এর পরে আছে কি 2 এর p হয়, তাহলে 2 আর p এর জন্য l এর ভ্যালু 1, তাহলে 2 আর 1 এ 3। 3s, তাহলে n এর ভ্যালু 3, s এর জন্য l এর ভ্যালু 0, তাহলে 3 + 0 মানে 3। 3s এর পরে কি হয় 3 এর p আছে, তাহলে 3 + 1 তাহলে 4। 3 এর d আছে, 3 + 2 তাহলে 5। 4s, 3 এর তিনটেই হয়, 2 এর একটা, দুটো, 1 এর একটা, 4 এর আবার চারটে, 4s 40 44 এর, তাহলে 4 + 0 তাহলে 4, 4p যদি নাও 4 + 1 5, 4d, 4 + 2 6, 4f, 4 + 3 7। বুঝতে পারলে? তাহলে এরকম আমরা একটা n+l এর সিরিজ তৈরি করলাম 4 পর্যন্ত। আরো অনেক করা যাবে, 5 করা যাবে, 6 করা যাবে, হ্যাঁ।
তাহলে এরকম ভাবে তুমি 5-6 নিচে করতে পারো, অসুবিধা নাই, আমাদের এতেই কাজ চলে যাবে। তাহলে এইটা 1-এর, এই দুটো 2-এর, এই দুটো 3-এর, এই চারটে 4-এর। তা আহ্বাব নীতিতে বলা হচ্ছে প্রথম কথা, যার n+l এর সমষ্টি কম সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যার n+l এর সমষ্টি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে দেখো সব থেকে n+l এর সমষ্টি কম কোথায়? 1s। তাহলে সব থেকে আগে ইলেকট্রন প্রবেশ করবে 1s এ। তাহলে 1s এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা? দুটো। তাহলে 1s যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু 1s এর বাইরে ইলেকট্রন যাবে না, দুটো ইলেকট্রন হয়ে গেলে তারপরে যাবে। তারপরে দেখো কত? 2, তাহলে কার? 2s। তাহলে 1s পূর্ণ হলে তারপরে যাবে ইলেকট্রন 2s এ। তাহলে 2s ও ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুটো। তাহলে প্রথমে 1s এ দুটো পূর্ণ হওয়ার পরে 3 যখন আসবে 2s এ চলে যাবে, 4 যখন আসবে 2s এ চলে আসবে। এবার লক্ষ্য করো 2p এরও 3, 3s এরও 3, তাহলে উভয়েরই তো 3 হয়ে গেল। তাহলে এখন আমি ইলেকট্রন 2p তে আগে দেবো না 3s আগে দেবো? দুটোই যদি সমান হয়ে যায় তখন বলা হচ্ছে যে n+l এর সমষ্টি সমান হলে যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 2p আর 3s উভয়েরই 3, তাহলে 2p এর n এর ভ্যালু 2 আর 3s এর n এর ভ্যালু 3, তাহলে আগে প্রবেশ করবে 2p তে, তারপরে প্রবেশ করবে 3s এ। কি বললাম বুঝতে পারলে? তাহলে আগে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে আসবে 3s। যদিও 2p আর 3s এর n+l এর সমষ্টি কিন্তু একই ছিল। তাহলে আমরা আরেকটা নীতি শিখছি, যেখানে n+l এর সমষ্টি সমান হয়ে যায় সেখানে যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে যার n+l এর সমষ্টি কম সেখানে আগে প্রবেশ করবে, আর যদি n+l এর সমষ্টি সমান হয়ে যায় তাহলে যার n এর ভ্যালু কম সেখানে আগে প্রবেশ করবে। তাহলে দেখো 3s এর পরে কোথায় আসবে? 3p, আর কোথায় আছে 4? দেখো 4s এ। তার মানে 3p তে প্রবেশ করার পরে 4s এ চলে যাবে, 3d তে কিন্তু যাবে না, কারণ 3d এর n+l এর সমষ্টি 5। আর 3p আর 4s এর মধ্যে n এর ভ্যালু দেখো এইখানে কম, 3p তে কম 3, 4s এ বেশি 4, তার জন্য 3p তে আগে যাবে। 3p পূর্ণ হলে তখন 4s এ যাবে, তারপরে ইলেকট্রন 3d তে আসবে, কারণ দেখো এখানেও 5, এখানেও 5, কিন্তু 3d এর n এর ভ্যালু 3 আর 4p এর ভ্যালু 4। তাহলে 3d এ যেহেতু কম, 4p এর n এর ভ্যালু যেহেতু বেশি, তার জন্য 4s পূর্ণ হলে তারপর ইলেকট্রন আসবে 3d তে, 3d পূর্ণ হলে তারপরে আসবে 4s। তাই এখন কোথায় প্রবেশ করবে ইলেকট্রন পরপর সেটা মনে রাখার জন্য এভাবে তুমি মনে রাখতে পারো। আর একটা আমরা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেই পদ্ধতিতে কিন্তু খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। মনে রাখো, আমি একটা নিয়ম বলে দেবো, চটপট হবে। দেখো এই জায়গাটা একটু বুঝে নাও। আগে এগুলোকে এভাবে লিখো, s এর নিচে s, p এর নিচে p, এরকম ভাবে পরপর লিখো।
আমরা এফ এর পরে নিচ্ছি না, কারণ এফ এর পরে আর প্রয়োজন পড়বে না। আমাদের এখন পর্যন্ত যে মৌল আবিষ্কার হয়ে আছে পৃথিবীতে তাতে এফ এর পরে আর ইলেকট্রন যায় না। তাহলে এরকম লিখলাম 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4 এবং সবগুলো লিখলাম। এবার এগুলোকে এইভাবে ক্রস করে করে কাটো। কাটার ডাইরেকশনটা কিন্তু এই ধার থেকে, যে সব থেকে আগে কেটেছে সেটাই হচ্ছে সব থেকে কম শক্তি স্তর। ওই ছকেও দেখলাম। এবার আমরা সরাসরি তাড়াতাড়ি করার জন্য এইভাবে মনে রাখছি, ডাইরেকশন দেখে রাখছি। তাহলে সব থেকে আগে কেটেছে 1s, তারপরে 2s 2p 3s, তারপরে দেখো 3s এর পরে হচ্ছে 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p। বুঝতে পারলে? তাহলে সব আগে ইলেকট্রন 1s এ, তারপর 2s এ, তারপর 2p 3s 3p এরকম ভাবে পরপর প্রবেশ করতে করতে যাবে। এবার আমি বলি, এত যদি করতে যাই সময় অনেক লাগবে, মুখস্থ করাও কঠিন, কারণ কোনটার পরে কোনটা প্রথম অসুবিধা হবে। মনে রাখবো কি করে? কারণ পরীক্ষায় তো আমার এখান থেকে আসে কি, ইলেকট্রন বিন্যাস আসতে পারে। তো সেই ইলেকট্রন বিন্যাস আসলে আমি আবার এটা করব, ইলেকট্রন বিন্যাস করব, দিয়ে মোটের উপরে 1 নম্বর পাবো। তো 1-এর কাজ করতে গিয়ে আমাকে 5-এর মতন খাটতে হবে। তা সেজন্য আমরা এই শক্তি স্তরগুলোকে মনে রাখতে পারি, একটু ধৈর্য ধরে বুঝবে। দেখো খুব সহজ মনে রাখাটা। 1s টাকে লিখে নিলাম, 1s টাকে লিখে নিলাম। এবার দেখো 2s 2p 3s 3p, তাহলে এখানে 2s 2p আর 3s 3p এর মাঝখানে অন্য কোনো অরবিটাল আসলো না। এবার দেখো 4s 4p তার মাঝে ঢুকেছে 3p, 5s 5p তার মাঝে ঢুকেছে 4d। তাহলে s আর p এর মাঝখানে দুবার হচ্ছে d আসছে, কিন্তু d যখন আসছে তখন দেখো এদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থেকে d এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু 1 কম। 4s 3d 5s 4d। আবার দেখো 6s 6p তার মাঝে ঢুকেছে f আর d, 6 7s 7p তার মাঝে ঢুকেছে f আর d। এবার যখন f আসছে তখন তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 কমে যাচ্ছে। দেখো 6 এর সাপেক্ষে 4, d ঢুকলে 1 কম। এখানে দেখো 7 এর সাপেক্ষে 5, d ঢুকলে 1 কম। তাহলে আমার সঙ্গে সঙ্গে ভাবো 1s যেমন আছে লিখে নিলাম। তাহলে প্রথম দুবারে মাঝখানে কোনো অরবিটাল ঢুকলো না, প্রথম দুবারে মাঝে কোনো অরবিটাল ঢুকলো না 1s এর পরে। তাহলে 1s 2s 2p 3s 3p। এবার s আর p এর মাঝখানে d এরকম ঢুকছে দুবার, তাহলে 4s 3d 4p 5s 4d 5p। তারপরে দেখো s আর p এর মাঝখানে f এবং d ঢুকছে, f ঢোকার সময় 2 কম, d ঢোকার সময় 1 কম। তাহলে 6s 4f 5d 6p 7s 5f 6d 7p। তাহলে সরাসরি দেখো আমরা মুখস্থ করে ফেলছি। তাহলে কিভাবে ভাববো? 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 5f 6s 4f 5d 6p 7s 5f 6d 7p। তাহলে এইভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু বিষয়টা খুবই সহজ হয়ে যাবে, পরপর শক্তি স্তরগুলো মনে রাখা সহজ হবে। সেক্ষেত্রে তোমাকে বিশেষ অসুবিধায় পড়তে হচ্ছে না। আর দেখো এখান থেকে প্রশ্ন আর কি কি আসতে পারে। আবহাওয়া নীতি সরাসরি প্রশ্ন আসে, কিন্তু খুব সংখ্যায় কম। সরাসরি সংজ্ঞা টঙ্গা এখন খুব একটা বেশি দেখবে না, অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেনই হবে। আবার ধরো এরকম প্রশ্ন দিয়ে দিল, তা তোমরা কি দেখলে 3p আর 4s তার মধ্যে ইলেকট্রন
3p তে আগে ঢুকছে, 4s এ পরে ঢুকছে। ওটাই প্রশ্ন আসবে যে 3p ও 4s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে ও কেন? তাহলে তখন উত্তর কি করবে, কি হবে, n প্লাস l এর সাহায্য নিয়ে। তাহলে 3p তে হচ্ছে 3 প্লাস 1 4, আর 4s এ হচ্ছে 4 প্লাস 0 4। তাহলে বলবে উভয় ক্ষেত্রেই n প্লাস l এর ভ্যালু সমান, কিন্তু 3p এর যেহেতু n এর মান কম, তার জন্য 3p তে আগে প্রবেশ করবে, 4s ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে কি বলবো, 3p ও 4s উভয়ের ক্ষেত্রে n প্লাস l এর সমষ্টি সমান, কিন্তু 3p এর n এর মান 4s এর n এর মান অপেক্ষা কম হয়, তাই 3p তে ইলেকট্রন আগে প্রবেশ করে। বুঝতে পারলে? তার জন্য বলছে 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে আহবাব নীতি কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমি এখন বলছি না, কারণ ল্যান্থানাম আর তোমার অ্যাক্টিনিয়াম এই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে এর একটু সমস্যা আছে। তা সেই ব্যতিক্রমগুলো এখন আমরা আলোচনা করছি না, কারণ অত দূর পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমরা প্রথমেই নেব না, যখন আসবে তখন আমরা আস্তে আস্তে যাব। তাই আমরা এই ইলেকট্রন বিন্যাস দু একটা মৌলের করে দেখি, বিশেষ করে ক্লাস 10-এ যেরকম করেছিল সেই পর্যন্ত। তাহলে ধরো হাইড্রোজেন, ইলেকট্রন সংখ্যা 1, তাহলে প্রথম শক্তি স্তর হচ্ছে 1s। তাহলে আমার একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন কোথায় বসবে, 1s এ বসবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 1s1। তাহলে আমরা আগে যেটা এরকম গোল গোল করে করতাম প্রথম কক্ষপথে এটা, তাহলে এই পদ্ধতি কিন্তু আর এখন চলবে না ক্লাস 11-এ এসে। এখন তোমাদের এই ইলেকট্রন বিন্যাস ট্রান্সফার হয়ে গেল 1s1। তাহলে হিলিয়াম, তাহলে 1s এ দুটো ক্যাপাসিটি, আমার এখানে দুটোই আছে, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন 1s এ 2 বসিয়ে দিলাম, তাহলে 1s2। লিথিয়াম 3, তাহলে দেখো 1s এ দুটো বসলো, আর কিন্তু 1s এ যাবে না, তাহলে 1s এর পরবর্তী শক্তি স্তর হচ্ছে 2s, সেইখানে অবশিষ্ট একখানা ইলেকট্রন বসিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। যেমন যেমন একটা করে শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, সঙ্গে সঙ্গে পরবর্তী ইলেকট্রন নতুন কক্ষপথে স্থাপিত হবে। তাহলে লিথিয়াম 3 বলে 1s2 2s1। বেরিলিয়াম 1s2 2s2। এবার যদি আমি বোরনে চলে আসি, তাহলে কি হবে, 1s2 2s2 2p1। কারণ দেখো 2s দুটো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে, 2s এর পরে কক্ষ শক্তি স্তর হচ্ছে 2p, তাহলে 2s এর পরে 2p তে গেল, 2p তে ম্যাক্সিমাম 6টা পর্যন্ত ঢুকতে পারে, তাহলে আমি একখানা ইলেকট্রন এখানে বসিয়ে দিলাম। তাহলে কার্বন যদি করো 1s2 2s2 2p2, নাইট্রোজেন যদি করো 1s2 2s2 2p3, অক্সিজেন যদি করো 1s2 2s2 2p4। সিমিলারলি 2p6 যখন পার হয়ে যাবে তখন আবার নতুন ইলেকট্রন নতুন শক্তি স্তরে, যেমন ধরো আমি বললাম সোডিয়াম 11। তাহলে দেখো 1s2 2s2 2p6, তাহলে কত লিখেছি, 2 2 4 আর 6 10টা লেখা হয়েছে, এখানে আছে 11টা, তাহলে 2p পূর্ণ হয়ে গেল।
6 এর বেশি পি এ ঢুকবে না। তাহলে 2p এর পরের শক্তি স্তর হচ্ছে 3s। তাহলে পরবর্তী ইলেকট্রন 3s এ প্রবেশ করলো, 3s1। সোডিয়ামের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2 2s2 2p6 3s2 বুঝতে পারলে? এবার ধরো লিখলে অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2, তাহলে কত হয়েছে? 3s2 মানে 12, 3s এ তো আর জায়গা নাই, তাহলে 3s এর পরের শক্তি স্তর 3p তে একটা। তাহলে অনুরূপ ভাবে p2 p3 p4 p5 p6 পর্যন্ত এখানে প্রবেশ করবে। সালফার 16, সালফারে যাচ্ছি না, আর্গন করে দিচ্ছি একবারে, মাঝের গুলো তোমরা করবে। আর্গন 18, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো 2 4 10 12 আর 6 18। তাহলে নিয়মটা কি শিখছো? শক্তি স্তরের মাথায় ইলেকট্রন সংখ্যা বসাবে, আর দেখো কোনো শক্তি স্তরের মাঝে কিন্তু আমি কমা সেমিকোলন কিছু দিইনি। তোমরা যদি এরকম করে দাও, ধরো মাঝখানে কমা কমা বসিয়ে দাও, তাহলেই জানবে কাটা হয়ে গেল, নম্বর পাবে না, 0 পাবে। তার জন্য বলছি মাঝে কমা সেমিকোলন কিছু হবে না, পর পর লিখবে। অনেকেই দেখি ভুল করে কমা দিয়ে দেয়, কমা বসবে না নিয়ম অনুসারে। এবার দেখো পটাশিয়াম 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এই তো হলো। 3p এর পরের শক্তি স্তর কি দেখো তোমাদের করা আছে। 3p এর পরের শক্তি স্তর কিন্তু 3d নয়, 3p এর পরের শক্তি স্তর হচ্ছে 4s। তার জন্য ইলেকট্রন 4s এ প্রবেশ করছে। তার জন্য দেখো আমরা যখন ক্লাস 10 এ পড়তাম, এইখানে দেখো মোটের উপরে তৃতীয় কক্ষপথে আমি 8টা ইলেকট্রন দিতে পেরেছি। এর বেশি বাড়াতে গেলে 3d তে চলে যাচ্ছে, 3d কিন্তু শক্তি স্তর অনুযায়ী পড়ে 4s আগে। তাহলে 3d এ কিন্তু আমি ইলেকট্রন এখন বসাতে পারছি না। তার জন্য ওখানে 18 এর পরে 19 করার সময় তোমরা কখনো এরকম করনি যে তৃতীয় কক্ষপথে 9টা, তৃতীয় কক্ষপথে 8টাই রেখেছো, রেখে চলে গিয়েছো চতুর্থ কক্ষপথে 1টা। তাহলে 3d যেহেতু এখানে আমাদের পরে আসছে, তার জন্য 3d না থেকে সরাসরি ইলেকট্রন চলে যাচ্ছে 4s এ। ক্যালসিয়াম 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এই হচ্ছে আমাদের 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা ক্লাস 10 এ পড়তাম। আমরা নেক্সট ক্লাসে এর পরের থেকে আসবো, এবং এখান থেকে অনেক কিছু বলার আছে, অনেক প্রশ্ন আছে, আলোচনার বিষয় আছে, সেগুলো আমরা পরের ক্লাসে আবার করব। তোমরা এই কটা প্রস্তুত করে নাও। নেক্সট ক্লাসে আমরা এই ইলেকট্রন বিন্যাসের ভেতরে অনেক কথা বলার আছে, অনেক ধরনের প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো আলোচনা করব। এবং আরও যে দুটো সূত্র কথা বললাম, আবওয়াফ নীতির পরে পাউলির অপবর্জন নীতি, হুন্ডের নীতি, এই নীতিগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।